তাহলে আমরা পড়বো আজকে ভেক্টর রাশি। ভেক্টর কোয়েন্টিটি মানে হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি পড়ার আগে আমরা আগে বলেছিলাম যে রাশি কাকে বলে। একদম রিক্যাপ করছি, পুরো যে যে ক্লাসগুলো আমরা আগে করেছি সেগুলোকে আমরা রিক্যাপ করব। রিক্যাপ করার সময় আমরা প্রথম পড়েছিলাম রাশি কাকে বলে। এটা আমরা বলেছিলাম যে প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলোকে মাপা যায়, যাদের পরিমাপ করা যায়, সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা রাশি বলি। হুম? তাহলে পরিমাপযোগ্য বিষয়, এটা আমরা দেখেছিলাম যে পরিমাপযোগ্য বিষয় যেগুলো হয়, পরিমাপযোগ্য বিষয় এগুলোকে কিন্তু বলা হয় রাশি। তখন আমরা উদাহরণ হিসেবে জিজ্ঞেস করেছিলাম, এক্সাম্পল হিসেবে জিজ্ঞেস করেছিলাম যে পরিমাপযোগ্য যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে একটি বড়, ধরে নাও টিনের আহ কি বলবো, কন্টেনার, এইটা কি রাশি? এটা কি রাশি? যদি জিজ্ঞেস করে তোমরা কি বলবে? একটা বড় টিনের কন্টেনার, এটা কি রাশি? এটা কিন্তু রাশি নয়, এটা রাশি নয়। তাহলে রাশিটা কি? এটা রাশি নয়। একদম তাই। তার মানে রাশি বলতে বোঝায় এটা তো একটা বস্তু মাত্র, একটি বড় টিনের কন্টেনার একটা বস্তু মাত্র। তাহলে রাশি কোনগুলো হবে? রাশি হচ্ছে এই যে কন্টেনারের কথাটা বলছি, এই কন্টেনারের, কন্টেনার যে কথাটা বলছি, পাত্র, কন্টেনার কথার মানে হচ্ছে পাত্র। একটা টিনের পাত্র রয়েছে, সেই পাত্রটার আয়তন কতখানি হবে, মানে ওখানে কতটা, টিনে যদি তেলের টিন হয় তো কতটা তেল আঁটবে, ওটা যদি মুড়ির টিন হয় তাহলে কতটা, কত আয়তনের মুড়ি আঁটবে, কত ভরের মুড়ি আঁটবে, কত ভরের তেল আঁটবে, সেই ভর, আয়তন, তার কতটা ক্ষেত্রফল জুড়ে আমি স্টিকার লাগাতে পারবো, সেই ক্ষেত্রফলটা, এগুলো হচ্ছে রাশি। কিন্তু কোনোভাবেই কিন্তু এই বড় টিনের কন্টেনারটা রাশি নয়, এটা একটা বস্তু মাত্র, এটা একটা কোনো একটা বস্তু, সুতরাং এটা রাশি নয়। তাহলে পাত্রের, কন্টেনার বা পাত্রের যে আয়তন, তার মধ্যে থাকা বস্তুর ওজন, ভর, ওজন, এগুলো রাশি। এর পার্শ্বতলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, এই সমস্ত জিনিসগুলো মাপা যায়। ক্ষেত্রফল মাপা যায়, বস্তু মাপা যায় না। বস্তুর ভর মাপা যায়, বস্তুর দৈর্ঘ্য মাপা যায়, বস্তুর আয়তন মাপা যায়, কিন্তু বস্তু মাপা যায় না। তো এই আমাদের একটা মিসকনসেপশন মানে ছোটবেলা থেকে থাকে, যে রাশি বলতে আমরা কাকে বুঝি? যে জিনিসগুলো পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য বিষয় হয়, তাদেরকে আমরা রাশি বলি। ওকে, তো এটা আমরা একটা আলোচনা করেছিলাম। তারপর আমরা আলোচনা করেছিলাম যে রাশি আর ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি, এটার শুধু মান বললে চলে, দিক নির্দেশের দরকার পড়ে না, দরকার পড়ে না। আর একটা হচ্ছে ভেক্টর রাশি, এটা বলার সময় মান এবং দিক দুটোই বলতে হয়। আর এই স্কেলার রাশি, ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক শুধুমাত্র যদি বলি তাহলে ভেক্টর রাশি হয়। এগুলো ছাড়াও আরো অনেক রাশি আছে, সেই রাশিগুলোকে আমরা বলি টেনসার কোয়েন্টিটি। টেনসার, টেনসারের মধ্যেই কিন্তু স্কেলার পড়ে, টেনসারের মধ্যেই ভেক্টর পড়ে। টেনসার কি? যখন কোনো রাশিকে, এই টেনসারের মধ্যে বিভিন্ন ধরনের হয়, টেনসারের মধ্যেই পড়ছে স্কেলার, টেনসারের মধ্যেই পড়ছে ভেক্টর। আর টেনসার বলতে বোঝাচ্ছে যে যে কোনো কোনো রাশি আছে যাদের ক্ষেত্রে মান, মান বলতে হয়, দিক বলতে হয়, আবার কেউ কোনো একটা বস্তু ঘুরছে তার অক্ষ বলতে হয়, এগুলো আরো অনেক কিছু এক্সেস জিনিস কিন্তু বলতে হবে,
তবেই কমপ্লিট তার পিকচারটা আমি পাবো। মানে ধরে নাও, তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে একটা একটা মানুষ একটা ঢিলকে বেঁধে ঘোরাচ্ছে, এরকম এরকম করে ঘোরাচ্ছে। একটা ঢিলকে বেঁধে একটা মানুষ ঘোরাচ্ছে। তা যখন এই মানুষটা একটা ঢিলকে বেঁধে ঘোরাবে, তাহলে সেটা যদি দড়ির দৈর্ঘ্য বেশি হয়, বা মানুষটা এইভাবে ঘোরাচ্ছে, এটা ধরে নাও হরাইজন্টালি এইভাবে ঘোরাচ্ছে, এরকম করে কোনো ঢিলকে ঘোরাচ্ছে, মানুষটা পারে এই ঢিলটাকে এরকম ভার্টিক্যালি ঘোরাতে, এইভাবে ঘোরাতে পারে ঢিলটাকে। তার মানে ও কোন অক্ষ বরাবর ঘোরাবে তার উপরে কিন্তু নির্ভর করবে। সুতরাং এই টেন্সার কিন্তু আরো অনেক ডিটেলস জিনিসপত্রকে ব্যাখ্যা করে, সেগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। কিন্তু আপাতত আমাদের জানা দরকার যে স্কেলার রাশি মানে মান বললেই চলে, দিক নির্দেশের দরকার পড়ে না। ভেক্টর রাশি সেই সমস্ত রাশি যাদের ক্ষেত্রে মান এবং দিক দুটোই বলতে হয়, না হলে ইনকমপ্লিট হয়, সেই ভেক্টর রাশি আমরা পড়ছি। সেই ভেক্টর রাশি পড়তে গিয়ে আমরা দেখছি সেই ভেক্টর রাশি আর স্কেলার রাশি। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ছোটবেলায় জানি যে স্কেলার রাশির ক্ষেত্রে স্কেলার যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ, এই সমস্ত জিনিসগুলো স্কেলারের ক্ষেত্রে যোগ করো, বিয়োগ করো, গুণ করো বা ভাগ করো, সেগুলো কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। সাধারণ বীজগাণিতিক নিয়ম, যে বীজগাণিতিক নিয়ম মানে অ্যালজেব্রা, যেমন অ্যালজেব্রা তোমরা শিখেছো সেই বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয়। পাতিযোগ, পাতিবিয়োগ মানে কি? স্কেলার রাশির একটা উদাহরণ যদি আমরা ধরি ভর, তাহলে ধরে নাও একটা একটা পাত্রে, এটা হচ্ছে একটা পাত্র, এই পাত্রতে স্কেলার রাশির একটা এক্সাম্পল ভর, তো হ্যাঁ কি না? ভর তো। সেই পাত্রে ধরে নাও আমি প্রথমে 2 কেজি ভর দিলাম, তারপরে ধরে নাও আমি 4 কেজি ভর দিলাম, তাহলে এখানে টোটাল ভর কত হলো? তাহলে মোট ভর হলো 6 কেজি। তাহলে পাতি 2 প্লাস 4 হলো। এইটা স্কেলার রাশির ক্ষেত্রে কিন্তু সুবিধে। যেমন আমরা অলরেডি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে এসছি ক্লাস 1-2 থেকে, সেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ চলবে না। কারণ ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র মান নেই, এদের দিকও আছে একটা নির্দিষ্ট। তাহলে আমার দিককেও কনসিডার করতে হবে। যেমন ধরে নাও, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে, এই ধরনের একটা মানুষ এখানে রয়েছে দাঁড়িয়ে। এবার এই মানুষটার উপরে এ সারফেসে দাঁড়িয়ে আছে, কোনো একটা তলে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছে। এই মানুষটার উপরে যদি এই বরাবর একটা বল প্রযুক্ত হয়, বল ভেক্টর রাশি না স্কেলার রাশি? বল স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশি বল, ধরে নাও এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, আবার একই সময় সেই বস্তুটার উপরে ডান দিক থেকে বাম দিকে আবার একটা বল প্রয়োগ করলাম, যেটা হচ্ছে 5 নিউটন। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এখানে যদি আমি প্রশ্ন করি, এই যে ব্যক্তি বা মানে এই যে লোকটা রয়েছে, তাহলে ব্যক্তির উপর মোট প্রযুক্ত বল কত হবে? হবে না, হবে না? মোট প্রযুক্ত বল কত হবে? বলো, 10 হবে না 0 হবে? 0 হবে। তাহলে তুই বল, মোট বলছি অথচ 0 হচ্ছে। 0 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা মোট বলছি অথচ 0 হচ্ছে। তাহলে এই একটা কেস, এই কেসটা ভেক্টরটাকে বোঝায়, ভেক্টরের যোগ বোঝাচ্ছে। আবার এই কেসেই আমরা যদি কেস 2 করি, এটা হচ্ছে কেস 1, কেস 2 যদি আমি করি, ধরে নাও একটা লোক, একটা লোক এখানে বসে আছে, সে খাচ্ছে, এখানে ধরো বড় একটা থালা দিয়ে খাচ্ছে। প্রথমে সে 5 কেজি মিষ্টি খেলো, পাঁচ 5 কেজি মিষ্টি খেলো, আবার তাকে 5 কেজি মিষ্টি দিলাম,
তাহলে মোট কত মিষ্টি খাবে? তাহলে মোট কত কেজি মিষ্টি খেলো যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে সেখানে কিন্তু 10 কেজি হচ্ছে। এখানে আনসার হচ্ছে 10 কেজি। তার মানে দেখো, আমি এখানে এই 5 কেজি, কেজিটা কিসের একক? কেজিটা কিসের একক? ভরের একক। সেটা একটা স্কেলার রাশি। তাহলে কেজি আমরা দেখতে পাচ্ছি, এই যে কেজি, কিলোগ্রাম, কিলোগ্রামটা ভরের একক, ভরের একক, এবং ভর একটি স্কেলার রাশি। তাহলে এখানে যে যোগটা হলো লোকটার পেটে 5 কেজি প্লাস 5 কেজি, সেখানেও আমি প্রশ্ন করেছি মোট কত কেজি? একটা ব্যক্তির উপর যখন দুটো বল প্রয়োগ হলো, বল ভেক্টর রাশি, কিন্তু আমার প্রশ্ন ছিল ব্যক্তির উপর মোট প্রযুক্ত বল কত? তাহলে দুক্ষেত্রে দেখছি আলাদা আলাদা হচ্ছে। যখন স্কেলার রাশিকে আমি যোগ করছি, তখন আমার জানা আগের যে যোগ বিয়োগ সেই ফর্মুলাগুলো কাজে লাগছে। কিন্তু যখন দুটো ভেক্টর রাশিকে যোগ করছি, তখন কিন্তু আমার জানা যে আগের থিওরি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে খাটছে না। আবার খাটতেও পারে, খাটতেও পারে। যদি আমরা দেখতে পাই কেস 3, যদি আমরা এরকম দেখি, ধরে নাও এরকম একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এইভাবে ধরো দাঁড়িয়ে আছে, সরি, এরকম দাঁড়িয়ে আছে। তো এবার কি করলো, দুজন এসে, একজন এইদিকে আর একজন এইদিকে, দুজনেই 5 নিউটন করে বল দিল একই দিকে, দুজনেই বাম দিক থেকে ডান দিকে দিল। এবার যদি আমি জিজ্ঞেস করি মোট কত বল পেলো, তাহলে দেখ, দেখ আমরা কিন্তু প্রশ্ন করলাম 5 নিউটন দিয়েই, 5 নিউটন দিয়েই আমি দুটো প্রশ্ন করলাম। একটা ক্ষেত্রে অ্যান্সার পেলাম 0, আর একটা ক্ষেত্রে অ্যান্সার পেলাম 10 নিউটন। কেন? কেন আমরা আলাদা অ্যান্সার পেলাম? কারণ দিকগুলো আলাদা, বলের প্রয়োগের দিক আলাদা। তার মানে আমাদেরকে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে, যখন আমরা ভেক্টর রাশি পড়ছি, তখন আমাদেরকে কি অ্যালার্ট হতে হবে? যে যোগ বিয়োগ গুণ আর বিভাজন, ভাগ বলে না, ভেক্টরের ক্ষেত্রে বিভাজন বলে। এই যোগ বিয়োগ গুণ আর বিভাজন এইগুলো করার সময় ভেক্টরের ক্ষেত্রে কিন্তু শুধু মান নিয়ে চললে হবে না, আমাদেরকে কিন্তু দিকটা কিন্তু খুব ভালোভাবে কনসিডার করতে হবে আমাদের ক্যালকুলেশনে। নাহলে কিন্তু আমরা ভুল ভাল রেজাল্ট পাবো। তাহলে এই কেস নাম্বার ওয়ান এবং কেস নাম্বার 3, এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের যে তফাৎ পাচ্ছি, একটাই পাচ্ছি 0 নিউটন, একটাই পাচ্ছি 10 নিউটন। এই যে তফাৎ, এই যে তফাৎ, এই তফাৎ এলো কোত্থেকে? তফাতের কারণ কি? কারণ হচ্ছে বলের, বলের প্রয়োগ রেখা বা প্রয়োগের দিক দুটি ক্ষেত্রে ভিন্ন, দুটি ক্ষেত্রে ভিন্ন, আলাদা, ভিন্ন। তার জন্য আমরা আলাদা আলাদা রেজাল্ট পেলাম। ক্লিয়ার? তো এগুলো আমরা জাস্ট এক্সাম্পল করলাম। আমাদেরকে এবার ম্যাথামেটিক্স করতে হবে। তার আগে ভেক্টর ঢোকার আগে আমি একটা ছোট্ট কোশ্চেন তোমাদের ক্লাস 10 এর জিজ্ঞাসা করছি। বলো তো দেখি, ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, জাস্ট একটা কোশ্চেন করছি। তড়িৎ প্রবাহ মাত্রা, এটি স্কেলার রাশি না ভেক্টর রাশি, কে বলতে পারবে? একজন বলেছে ভেক্টর, ভেক্টরে ভোট পড়েছে 1, আর একজন 1 পড়লো, আবার বলো। স্কেলারে ভোট পড়ছে না কেন? ভেক্টরে আবার ভোট পড়েছে, স্কেলারে 1 পিস পড়েছে, স্কেলারে আবার পড়লো, আবার স্কেলার বললো। স্কেলারে কি একজন এক একজন দুটো করে বলছো নাকি? তাহলে দেখো, এই তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে এত কিছু কাণ্ড, যে তড়িৎ প্রবাহ না না থাকলে তোমরা অন্ধকারে মরে যেতে, উজট খেয়ে পড়ে যেতে, সেই প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর, সেটা নিয়ে তোমাদের 10 জন 12 জনের মধ্যে পুরো দ্বিধা বিভক্ত হয়ে গেছো, তোমরা ঝগড়া লেগে গেছো। তাহলে এবার আমাকে বলো তো দেখি,
তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার না ভেক্টর? লাস্টে নির্দিষ্ট দিকে যাচ্ছে। হুম, এটা কিন্তু মনে রাখবে, এটা স্কেলার রাশি, ভেক্টর নয়, ভেক্টর নয়। তার জন্যই জিজ্ঞাসা করলাম। এই একটা কেস, যে কেসে আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। তো তোমরা যারা ভেক্টর বলেছো তারা যে একদম বিশাল, মানে একদমই গবেট চিন্তা ভাবনা করেছো তা নয়, তোমরা কিন্তু ডেফিনিট চিন্তা ভাবনা করেছো। কিন্তু তোমাদের কাছে একটা ইনফরমেশনের কমি ছিল। সেটা হচ্ছে যেটা লাস্ট যে বলল, যে স্কেলার ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। তড়িৎ প্রবাহ মাত্রা, মনে রাখবে, তড়িৎ প্রবাহ মাত্রার যে দিকটা, সেই দিকটা কিন্তু আমাদের ধরে নেওয়া দিক। তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ প্রবাহ মাত্রার দিক কি? কোন দিক থেকে কোন দিকে যায়? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। তার মানে ধনাত্মক থেকে ঋণাত্মক না বলে আমরা কি বলবো? ধনাত্মক বিভব থেকে, ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভবে। এই রি যখন লিখবে অনেকগুলো রি লিখে দেবে, নাহলে রি আর ধ একই লেগে যায়। তার মানে না হলে এরকম লিখবে পজিটিভ পজিটিভ, আর এটা নেগেটিভ ঋণাত্মক বিভবের দিকে। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বিভবের দিকে কারেন্ট যায়, এটা ধরে নেওয়া হয়। এটা ধরে নিয়েছি আমরা সবাই। এটা ধরে নেওয়া জিনিস একটা। কারেন্ট বলে কোনো জিনিস অ্যাকচুয়ালি প্রবাহিত হয় না। প্রবাহিত হয় কি? প্রবাহিত হয় ইলেকট্রন। ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। কিন্তু কারেন্ট বলে কোনো জিনিস অ্যাকচুয়ালি প্রবাহিত হয় না। কিন্তু আমরা ধরে নিই যে ইলেকট্রন যে পরিমাণ আধান নেগেটিভ থেকে পজিটিভের দিকে বয়ে নিয়ে গেছে, সেই পরিমাণই, যেহেতু ইলেকট্রন ঋণাত্মক, সেই পরিমাণই একটা ধনাত্মক আধান ইলেকট্রন যেদিকে গেছে তার বিপরীত দিকে গেছে। নিয়ে একক সময়ে যতটুকু আধান গেছে তাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলি। কিন্তু মনে রাখতে হবে, তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। এই দিকটা, এই দিকটা ধরে নেওয়া দিক প্রথমত। আর যদি আমরা ধরেও নিই এর একটি নির্দিষ্ট দিক আছে, তারপরেও যদি তোমরা দেখো তো, এই এক্সাম্পলটা দেখো তো দেখি। এটা একটা তার, এটা একটা তার, এই তারগুলো জুড়ে এরকম করে দিয়েছো। এইদিকে ধরে নাও 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এদিকে ধরে নাও 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে বলো তো দেখি এইখানে আই সমান কত হবে? কেস নাম্বার 1 কত হবে? আবার ধরে নাও এইদিকে একটা, আর এদিকে একটা তার এখানে জুড়েছে, জুড়ে এই দিক থেকে তার বেরিয়েছে। তাহলে বলো তো দেখি এইটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, এটা যদি 6 অ্যাম্পিয়ার হয়, এখানে কারেন্ট কত হবে? কারেন্ট তো কোথাও জমতে পারে না রে বাবা। ও তো নালার জলের ফ্লো এর মতো। যদি এদিকে 5 লিটার জল ঢেলে দাও, এদিকে 6 লিটার জল ঢেলে দাও, তাহলে বড় নালায় কত জল যাবে? তাহলে এখানেও I ইকুয়াল টু 11 অ্যাম্পিয়ার হবে, 5 + 6 সমান 11 অ্যাম্পিয়ার হবে। এখানেও তোমার I সমান হবে 5 + 6, কারণ আর কোনো যাওয়ার রাস্তা নেই। দুখানা দুখানা রাস্তায় ঢুকছে, আর একটা রাস্তা অ্যালাউ করছে বার করার জন্য। তার মানে যতটুকু আধান দুই দিক থেকে ঢুকছে, মোট আধানটা তৃতীয় দিক দিয়ে বেরোতেই হবে। তাহলে দেখো তো দেখি, আমি যে দুটো দিকে কারেন্ট পাঠালাম, তার জন্য কি আমার রেজাল্ট একই হলো না আলাদা হলো? এই দিক, এখানে যে অ্যাঙ্গেল ছিল এটা ধরে নাও 30 ডিগ্রি, এখানে যে অ্যাঙ্গেল সেটা কত? 180 ডিগ্রি। তাহলে আমি অ্যাঙ্গেলের উপর কি নির্ভর করলো?
তাহলে তড়িৎ প্রবাহের যোগ যেটা হলো সেটা কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি দুটো তারকে জয়েন করেছো তার উপর নির্ভর করে না। তার মানে এটা স্কেলার যোগ পাতি। এই যোগ তো আমরা ছোটবেলায় করেছি। এই যোগ তো আমাদের ছোটবেলাকার যোগ। তাহলে এটা হচ্ছে স্কেলার যোগ। তাই স্কেলার যোগ যখন হচ্ছে তার মানে আমি বলবো যে তড়িৎ প্রবাহের কেস 1 এবং কেস 2, এই যে দুটো কেস আমরা দেখতে পাচ্ছি, এই দুটো ক্ষেত্রেই তারের তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক তড়িৎ প্রবাহের দিক ভিন্ন হওয়া সত্ত্বেও মোট প্রবাহ সমান 11 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের জানতে হবে যে দুক্ষেত্রে 11 অ্যাম্পিয়ার কি ক্ষেত্রে হয়? স্কেলার যোগের ক্ষেত্রে হয়। তার মানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যোগ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যোগ সিম্পল অ্যালজেব্রিক বা বীজগাণিতিক যোগ। তার মানে তাই আমরা বলবো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তো এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো? এই অবধি আমরা যেটুকু পড়লাম সেটুকু হচ্ছে ক্লাস 9-10 পর্যন্ত পড়লাম। তোমরা ক্লাস 9 পড়লাম আমরা। এই অবধি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? একটু আওয়াজ দাও দেখি, আওয়াজ দেখি শুনি। ওকে, তার মানে আমি কনফিডেন্ট যে তোমরা এই পর্যন্ত বুঝেছো। এবার আমরা ক্লাস 11-এ ঢুকছি। তাহলে আমরা দেখি, দেখো, তাহলে আমরা এখানে আমরা বুঝবো। এবার ক্লাস 11 আমরা শুরু হলো। প্রথম আমরা পড়ছি ভেক্টর রাশি। ভেক্টর রাশি পড়ানোর সময় আমরা প্রথম পড়েছিলাম যে ভেক্টর রাশির কিভাবে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করব, রিপ্রেজেন্ট করব। প্রকাশ কি করে করা হয়, কি করে লেখা হয়, প্রকাশ কি করে করা হয়, এটা নিয়ে আমরা প্রথম আলোচনা করেছিলাম। যে এ যদি একটি ভেক্টর রাশি হয়, এ বলে কোনো রাশি যদি ভেক্টর রাশি হয়, তাহলে তাকে কি করে প্রকাশ করব? তো আমরা তখন দেখেছিলাম এটা দুই ভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে লেখচিত্র, বা তোমার ওটাকে আমরা বলতে পারি যে ছবি দিয়ে চিত্র আকারে প্রকাশ করতে পারি। গাণিতিক ভাবে কি করে প্রকাশ করি? ধরে নাও এ হলো একটি ভেক্টর রাশি, তাহলে এ কে এ লিখলাম, আর ভেক্টর রাশির এটা এ এর মান, তাহলে দিকটা কি হবে? একটা এর উপরে তীর চিহ্ন দিয়ে দেবো। এটা লেখাটা কি খুব কঠিন হলো? এ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মাথায় একটা তীর দিয়ে দিলাম। তীর দিয়ে দিলাম মানে কি? ওর একখানা দিক আছে, শুধু শুধু মান নাই, ওর দিক আছে। এইভাবে গাণিতিক ভাবে আমরা প্রকাশ করি। যদি বি বি যদি বলি, তাহলে বি একটা বড় হাতের বি দিলাম, তার উপর মাথায় একটা ভেক্টর রাশি দিয়ে দিলাম, তীর চিহ্ন মানে ভেক্টর রাশি। এগুলো হচ্ছে গাণিতিক ভাবে প্রকাশ। আর চিত্র আকারে প্রকাশ মানে কি? চিত্র আকারে প্রকাশের ক্ষেত্রে আমরা একটা ছবি আঁকবো, একটা পয়েন্ট থেকে শুরু করব, একটা সরল রেখা আঁকবো, শুধু এই তীর চিহ্নটা আঁকবো, এই যে মাথায় তীরটা আছে সেই তীর চিহ্নটা আঁকবো শুধু। এবং এই তীর চিহ্নের যে শুরুর বিন্দু, এই শুরুর বিন্দুটাকে আমরা বলবো প্রাথমিক বিন্দু। প্রাথমিক বিন্দু, বা এটাকে অনেক সময় ইংরেজিতে বলে, ইংরেজিতে কি বলা হয়? ইনিশিয়াল পয়েন্ট। বা অনেকে এটাকে বলা হয় টেল, লেজ বলে। মাছের লেজ পিছন দিকে থাকে না, থাকে না? টেল বলে। আর এই যে বিন্দুটা যেখানে গিয়ে তীরটা শেষ হচ্ছে, সেইটা হচ্ছে তোমার প্রান্তিক বিন্দু। প্রান্তিক মানে শেষ, প্রান্তিক, একদম তাই। প্রান্তিক বিন্দু
যেটাকে ইংরেজিতে আমরা বলেছিলাম টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্ট। এবং এইটাকে অনেক সময় মাছের মাথাটা সামনে থাকে, তাই এটাকে অনেক সময় হেডও বলা হয়। এবার এটা এঁকে কি বুঝলাম? এই যে দৈর্ঘ্যটা, এই যে গ্রাফের দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্য কত সেন্টিমিটার হলো, কত মিলিমিটার হলো, এই দৈর্ঘ্যটা নির্দেশ করে ভেক্টরের মানকে। ভেক্টরের কি আছে? ভেক্টরের দিক আছে আর মান আছে। তাহলে এর যে দৈর্ঘ্যটা সেটা ভেক্টরের মান নির্দেশ করে। আর এই যে তীর চিহ্ন দিকটা সেটা ভেক্টরের দিক নির্দেশ করে। এটা আমরা আগের দিন পড়েছিলাম। এটা প্রিয়ন্তন ওয়াজ নট ইন দা ক্লাস। প্রিয়ন্তন বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে আমরা গাণিতিকভাবে যদি দেখি, যদি বলি এ ভেক্টর, তাহলে এ লিখে মাথায় তার একখানা তীর দিয়ে দেব। তাহলে লোকে বুঝতে পারবে, পৃথিবীর সমস্ত লোক যারা ফিজিক্স পড়ে তারা বুঝতে পারবে তুমি এ ভেক্টর লিখেছো। বি লিখে তার মাথায় যদি তীর দিয়ে দাও, তাহলে ওটা যে বি ভেক্টর লিখেছো সেটা তুমি লিখলে সারা পৃথিবীর যত লোক ফিজিক্স করে তারা জানতে পারবে বি ভেক্টর লিখেছো। তাহলে তুমি গাণিতিক ভাবে প্রকাশ করলে। আর চিত্র আকারে যদি প্রকাশ করো, তাহলে তুমি একটা ছবি এঁকে দেবে, এরকম করে একটা দাগ টেনে দেবে, একটা তীর দিয়ে দেবে, সেই তীরের একটা শুরুর বিন্দু থাকবে, একটা শেষ বিন্দু থাকবে। এইটা যদি তোমার এ ভেক্টর হয়, তাহলে এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। ইংরেজি কথা কিন্তু মাঝে মাঝে তোমাদের শুনতে হবে, কারণ পরবর্তীকালে বড় হতে গেলে ইংরেজি টার্মের পরীক্ষাগুলো দিতে হবে। এটাকে বলা হয়, অনেকে বলে ফাইনাল পয়েন্ট, অনেকে বলে টার্মিনাল পয়েন্ট, অনেকে বলে হেড, এই সমস্ত নানা রকম নাম আছে। আর এই যে লেংথ, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে মান। দৈর্ঘ্যটা কি নির্দেশ করে? ভেক্টরের মান নির্দেশ করে। তাহলে বলো তো দেখি, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে 2a ভেক্টরটা কত হবে? কেমন হবে দেখতে 2a ভেক্টরটা? দ্বিগুণ হবে। আর তীরটা কিরকম থাকবে? প্রিয়ন্তন, কোনো গেস করতে পারো? ভেরি গুড। তীর চিহ্নটা বড় হয়ে যাবে না তো? অ্যান্সার হচ্ছে না। তীর চিহ্ন তো দিক বোঝাচ্ছে। তার মানে আমার দৈর্ঘ্যটা, এইটা যদি ধরে নাও তোমার খানিকটা 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে এটা 10 সেন্টিমিটার হবে। আর কিচ্ছু না। পাতি এটা 10 সেন্টিমিটার হবে। কিন্তু তীর চিহ্ন একই দিকে থাকবে। তাহলে এটাকে আমি বলবো 2a ভেক্টর। এটা যদি তোমাকে বলে a/2 ভেক্টর, তাহলে দৈর্ঘ্য অর্ধেক করে দেবো, 2.5 সেন্টিমিটার করে দেবো। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর বাই 2, দুভাগ হয়ে গেল। কিন্তু তীর কিন্তু একই থাকলো। এইভাবে কিন্তু আমরা ভেক্টরটাকে গ্রাফিক্যালি বা পিক্টোরিয়ালি, চিত্রাকারে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার এইটা জ্যামিতিক প্রকাশ আমরা করলাম। এগুলো হচ্ছে জ্যামিতিক প্রকাশ বা চিত্রাকারে প্রকাশ, জিওমেট্রিক্যালি। এইটা পড়ানোর পর আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম, ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এরপর আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার আগে দেখো তো, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কি করে আমরা বলি? ধরে নাও এবি একটা সরলরেখা, আর এইদিকে সরি, এবি এরকম করে নয়। এবি একটা সরলরেখা ধরে নাও, ও এ একটা সরলরেখা, ও বি একটা সরলরেখা, এটা ও বি একটা সরলরেখা। এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। তাহলে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে দুটি সরলরেখা যখন এক বিন্দুতে মিলিত হয়, তখন সেখানে যে কক্ষ উৎপন্ন করে তাকে আমরা কোণ বলি। বলেছি না বলিনি? বলেছি তো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে অসুবিধে কোথায়? কেন ভেক্টরের ক্ষেত্রে আমরা আলাদাভাবে বলছি? কারণ ভেক্টরের দুই দিককার বিন্দু কিন্তু একই বিন্দু নয়। একদিককার বিন্দু হচ্ছে আদি বিন্দু, শুরুর বিন্দু। অন্য বিন্দুটা কিন্তু হচ্ছে অন্তিম বিন্দু, টার্মিনাল পয়েন্ট। তার মানে তীর, এই ভেক্টর যদি এই ওয়ে আর ওবি ভেক্টর হতো, তাহলে আমার এরকম একটা হতে পারতো, এরকম একটা হতে পারতো, বা এরকম একটা হতে পারতো, এরকম একটা হতে পারতো, বা এরকম একটা হতে পারতো, এরকম একটা হতে পারতো।
তাহলে আমার কাছে তো কনফিউশন আসছে যে আমি কোন দিকে কি করব? বা এরকমও হতে পারত। এরকম একটা হতে পারত। আর তোমার এইদিকে একটা হতে পারত। তাহলে কোনটাকে ভেক্টরের কোণ বলবো? কখন আমি ভেক্টরের কোণ বলবো? সেই সমস্ত সুরাহা করার জন্য আমরা সবাই মিলে ধরে নিলাম যে এইটা হচ্ছে ভেক্টরের কোণ। এগুলো নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। মানে কি? সংজ্ঞাটা কি? বলছে ভেক্টর দুটোর প্রাথমিক বিন্দু যদি মিলে যায়, এখানে একটা ভেক্টর আছে, তার প্রাথমিক বিন্দু কোথায় আছে? এখানে আছে। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি ও পয়েন্ট হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে বলো তো দেখি এই যে চিত্রটা, এই চিত্রে এ ভেক্টরের প্রাথমিক বিন্দু কোথায় আছে? ওতে আছে। বি ভেক্টরের প্রাথমিক বিন্দু কোথায় আছে? সেটাও ওতে আছে। তাহলে আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণের সংজ্ঞা কি দিলাম? যে দুটি ভেক্টরের প্রাথমিক বিন্দু প্রাথমিক বিন্দু মিলে গেলে যে কক্ষ উৎপন্ন করে, যে সূক্ষ্মতর কক্ষ উৎপন্ন করে, সূক্ষ্মতর কথাটা আমি বলবো, কক্ষ উৎপন্ন হয়, ইয়েস ওটা বলবো আমি, তাকে বলা হয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। বলছি এক্ষুনি, ভেক্টরের মধ্যবর্তী কোণ বলছে সূক্ষ্মতরটা। কেন? ধরে নাও, আর তার আগে একটা আমরা কনসেপশন আলোচনা করেছিলাম, একটা আমরা কনসেপ্ট বলেছিলাম। সেই কনসেপ্টটা কি ছিল বলতে পারবে কেউ? একটা কনসেপ্ট বলেছিলাম যে একটি ভেক্টরকে সরানো যায়। ঠিক, একদম তাই। একটি ভেক্টরকে মানে ও দিকে অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে তাকে সরানো যেতে পারে, সরানো যায়। এই কনসেপ্টটা আমরা আলোচনা করেছিলাম। মানে কি? মানে হচ্ছে এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, এটা যদি এ ভেক্টর হয়, এই ভেক্টরকে আমরা ঘোরাবো না, করে ঘুরিয়ে দেবো না, কিন্তু এটাকে সমান্তরালে আমি শিফট করতে পারি। মানে কি? এটাকে আমি টুকটুক টুকটুক করে এদিকে নামালাম, টুকটুক টুক করে এদিকে নামালাম, নিয়ে এইটাকে এরকম করে যদি রাখি, তাহলে এটাও এ ভেক্টর। এই ভেক্টরটাকে, এইটা যদি এ ভেক্টর হয়, এটাকে আমি এই বরাবর সরাতে পারি, এই বরাবর সরাতে পারি আমি ভেক্টরটাকে। সরালে কি হবে? এখানে আবার একটা ভেক্টর তৈরি হবে এরকম। তাহলে এটাও যদি এ ভেক্টর হয়, এটাও এ ভেক্টর। তাহলে ভেক্টরটার দৈর্ঘ্য যদি চেঞ্জ না করি, তার তীর চিহ্ন ডাইরেকশন যদি চেঞ্জ না করি, তাহলে ভেক্টরটাকে কিন্তু আমরা সরাতে পারি। এখানে যেমন সরিয়েছি আমি এই বরাবর, এখানে আমি সরিয়েছি এই বরাবর, কিন্তু দিক চেঞ্জ করিনি। এটা যেদিকে আছে এটাও সেদিকে আছে, এটা যেদিকে আছে এটাও সেদিকে আছে, তারপরে দিক চেঞ্জ করিনি। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি এ ভেক্টর বললে এটাকে এ ভেক্টর বলবো না, কারণ এর অ্যাঙ্গেলটা আলাদা হয়ে গেছে। তার জন্য ধরে নাও এটাকে আমি বি ভেক্টর বলছি, এটাকে আমি ধরে নাও বি ভেক্টর বলছি। কেন বি ভেক্টর বললাম আলাদা করে? কেউ বলতে পারবে? এটা এ ভেক্টর বলেছিলাম, এটাকে আমি হঠাৎ করে আবার এ ভেক্টর কেন বললাম না? তার কারণ দেখো, এদের মান একই হলেও দিকটা আলাদা, তাই আমি ওর নাম চেঞ্জ করে দিলাম। ওকে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ভেক্টরকে মানে ও দিকে অপরিবর্তিত রেখে তাকে সরানো যায়। আর আমি এক্ষুনি দেখলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তখনই হবে যখন ভেক্টর দুটির প্রাথমিক বিন্দুগুলো মিলে যাবে। তখন যে কোণ উৎপন্ন করবে, কখানা কোণ উৎপন্ন করবে দেখো তো। এবার আমি একটা কোশ্চেন করি। মনে করো এইটা হচ্ছে তোমার এ ভেক্টর, মনে করো এইটা হচ্ছে তোমার বি ভেক্টর। বি ভেক্টরটাকে, ছবিটাকে আলাদা করে দিই কালারটাকে, এইটা ধরে নাও বি ভেক্টর। তাহলে বলো তো দেখি, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের কোণ বার করতে গেলে আমি কি করতে পারি? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে ইনিশিয়াল পয়েন্ট কোথায়। এর ইনিশিয়াল পয়েন্ট এখানে,
এর ইনিশিয়াল পয়েন্ট এখানে, এবার কি আমি টেনে দুজনকে ঠেকিয়ে দেবো? ইনিশিয়াল পয়েন্টকে এরকম করে টেনে ঠেকিয়ে দেবো, এর এদিকে নিয়ে আসবো, একে এদিকে নিয়ে আসবো, তাই করবো? দিক অপরিবর্তিত রেখে সরাতে হবে। তার মানে এটা করা যাবে না। তাহলে আমাকে কি করতে পারি আমি? আমি বিটাকে এই বরাবর একটু ঠেলে দিতে পারি। দিতে পারি না, পারি না? তাহলে বি এলো কোথায়? এরকম কোনো একটা জায়গায় এলো বি। এটা বি এলো এখানে। এবার বিটাকে দেখো তো, এই বরাবর তুমি একটু ঠেলে দিতে পারো, হ্যাঁ কি না? বা এখান থেকে এখানে এলো ধরে নাও বিটা। এবার বাঁ দিকে একটু নিচের দিকে ঠেলে দিলাম, তাহলে রেজাল্টে কি দাঁড়াবে? এখানে আমার এ দাঁড়ালো, আর এখানে আমার বি দাঁড়ালো। তাহলে এবার বলো তো দেখি, কটা কক্ষ উৎপন্ন হলো? দুটি। একটা কক্ষ হচ্ছে এইটা, আর একটা কক্ষ হচ্ছে এইটা। কুব্জকোণ তোমরা পড়োনি? প্রবৃদ্ধকোণ, প্রবৃদ্ধকোণ পড়েছো তো? আর এইটা কত? এইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এবার বলো, কোনটা কম এই দুটো কোণের মধ্যে? তাহলে সূক্ষ্ম কোণটাকে আমরা বলবো ভেক্টরের মধ্যবর্তী কোণ, বড়টাকে বলবো না। এইভাবে আমরা ধরে নিয়েছি। কোণ তো একটা তৈরি হয়নি, দুটো তৈরি হয়েছে। দুটো রেখা যখন পরস্পর মিলিত হয়, তখন দুটো কোণ তৈরি হয়। একটা সূক্ষ্ম হয়, একটা প্রবৃদ্ধ হয় বা বড় হয়। তাহলে এই যে সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণটাকে, কেউ কোনো কোশ্চেন করছো? কোনো প্রশ্ন আছে? বলেন। হ্যাঁ, না হোক গা, এক্ষেত্রে এটা সূক্ষ্ম কোণ হয়েছে, সেটা স্থূল কোণ। তাহলে এবার বলো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। এই সূক্ষ্ম কোণকে আমরা বলবো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এবার একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন এক্ষুনি তৈরি হলো তোমাদের কাছে, যে 120 ডিগ্রি কোণ করেছে ধরে নাও। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল আছে এ, অন্য একটা প্রবলেম, যেহেতু সেহেতু এ এর ডাইরেকশন আলাদা হতেই পারে, অন্য একটা প্রবলেম। আর এইটা হচ্ছে ধরে নাও বি। তাহলে বলো তো দেখি, এখানে কত অ্যাঙ্গেল তৈরি হয়েছে? কথার কথা, এটা 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? যদি ওটা 120 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 240 ডিগ্রি। তো কে ছোট? তাহলে এইটা হচ্ছে ছোট। তাহলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ কত? অ্যাঙ্গেল, এটাকে আমরা কি করি বলি? ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল এ ভেক্টর কমা বি ভেক্টর সমান আমরা লিখবো 120 ডিগ্রি। ক্লিয়ার? যাক, তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো। এবার আমরা কিছু ধরনের ভেক্টর আলোচনা করেছিলাম, তারপর আমরা ভেক্টরের অ্যালজেব্রা করছিলাম। যেমন ধরে নাও, হ্যালো, কিছু ভেক্টরের সংজ্ঞা। আমরা প্রথম পড়েছিলাম সমভেক্টর, এইটাকে ইংরেজিতে বলেছিলাম ইকুয়াল ভেক্টর। তারপরে আমরা বলেছিলাম অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর, এই দুটো আমরা আলোচনা করেছিলাম। আজকে কয়েকটা ভেক্টর আমরা কম আলোচনা করব, কারণ ওগুলো আমরা পরের দিন করতে পারি। তার আগে ভেক্টর যোগটা করাবো। অপোজিট ভেক্টর, সমভেক্টর কাকে বলে বলো? দুটো ভেক্টর কখন সমান হতে পারে? যখন সবই একই হবে, মান ও অভিমুখ সমান হবে। তাহলে মান মানে কি? তাহলে এ ভেক্টরের মান কি হয়? এ ভেক্টরের মান মানে কি? এ ভেক্টরের মান মানে হচ্ছে শুধু এ। শুধু এ বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি মডিউলাস অফ এ। মডিউলাস দিলে তার ডাইরেকশন উড়ে চলে যাবে, দৈর্ঘ্যটা পড়ে থাকবে। এবার বি ভেক্টরের মান, বি এর মান সমান পাতি বি বা মডিউলাস বি। তাহলে এ এবং বি তখনই ইকুয়াল ভেক্টর হবে যখন এ সমান বি হবে। এবং এর সাথে সাথেও
এদের দিক একই হবে, এদের দিক একই হবে। মানে কি? মানে হচ্ছে এইটা যদি a ভেক্টর হয়, এইটা যদি b ভেক্টর হয়, তাহলে বলো তো দেখি এদের দৈর্ঘ্য একই, হ্যাঁ কি না? মোটামুটি ছবিতে যেমন লাগছে। এদের ডাইরেকশন একই মোটামুটি, হ্যাঁ কি না? তাহলে তখন আমরা বলবো এই দুটো ভেক্টর a এবং b, এই যে দুটো ভেক্টর হলো a ভেক্টর আর b ভেক্টর, এরা হলো তোমার ইকুয়াল ভেক্টর, সমভেক্টর। এবার আমরা বলছি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর মানে কি? দিকটা উপরে বিপরীত হবে। তাহলে মান একই, মান একই, কিন্তু অভিমুখ বিপরীত। অভিমুখ, দিক আলাদা নয়, অভিমুখ বিপরীত। আলাদা মানে আলাদা, আলাদা আর বিপরীতের মধ্যে তফাৎ আছে। তুমি উত্তর দিকে মুখ করেছো, আমি পশ্চিম দিকে মুখ করেছি, তাহলে আমাদের কিন্তু দিক আলাদা, কিন্তু বিপরীত নয়। তুমি উত্তর দিকে মুখ করেছো, আমি দক্ষিণ দিকে মুখ করেছি, তখন হবে বিপরীত। তার মানে কি দেখতে কেমন হবে? একটা ভেক্টর এইদিকে হবে, আর একটা ভেক্টর এদিকে হবে। সরি, যে একজন আনমিউট আছে সে মিউট করো। এটা যদি এম ভেক্টর হয়, এটা যদি এন ভেক্টর হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম ভেক্টর এবং এন ভেক্টর এরা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে মান সমান দিক উল্টো, আলাদা নয়, আলাদা অনেক কিছু হতে পারে, দিকটা পুরোপুরি উল্টো, তাহলে বিপরীত দিক। মানে কি? এদের দিক বিপরীত, তাহলে এরা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে আমাকে বলো তো দেখি, দুটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা এটা এ বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে দিলি। দুটি বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কি করে হয়? একটা ধরে নাও এইদিকে ভেক্টর, একটা ধরে নাও এইদিকে ভেক্টর, এটা ধরে নাও এ ভেক্টর, এটা ধরে নাও বি ভেক্টর। তাহলে এবার এদের মধ্যবর্তী কোণ বার করতে গেলে কি করব? আমাকে একটু জাস্ট বলো তো দেখি প্রিয়ন্তন, তুমি নতুন, বলো, কোনো আইডিয়া পাচ্ছো? একদম তাই। তার মানে বিটাকে যদি আমরা গ্রিন কালার দিই, কথার কথা গ্রিন কালার দিলাম, তাহলে আমরা কি করব? বিটাকে প্রথমে এইদিকে ঠেলবো, তারপরে এইদিকে তুলবো, এই জায়গায় নিয়ে যাব। তাই তো, হ্যাঁ কি না? তাহলে অ্যাঙ্গেল কত হবে? এখানে অ্যাঙ্গেল কত হলো? কি হয়ে গেছে? উল্টো তো দিয়েছি। মাথার দিক? না না, মাথারটা চেঞ্জ হয় না, পাগল। মাথার তীর উল্টো হয় না, বল্লমটা উল্টো করিস না। সব যেগুলো আমি লিখছি প্রত্যেকটা খুব ভালো করে যত্ন করে লিখিও। এই বল্লম উল্টো করে দিও না, বল্লমটা একই থাকবে। ওকে? এই এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা উল্টো হয়ে যাবে, তার মানে এটা এইদিকে চলে যাবে, এটা উপরে চলে যাবে। তাহলে অ্যাঙ্গেল কত হলো এখান থেকে? এত কত অ্যাঙ্গেল হবে? সরল কোণ 180 ডিগ্রি। ঠিক এই সমস্ত জিনিসগুলো আমরা বিভিন্ন ধরনের ভেক্টর পড়ছিলাম, সেগুলো আমরা পড়বো, আবার পড়বো। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস আলোচনা করি। তা ভেক্টর যোগ, তার আগে তোমার দুটো আর কয়েকটা ভেক্টর বলি। যেমন ধরে নাও সমান্তরাল ভেক্টর, তারপর বলেছিলাম এক রেখীয় ভেক্টর, তারপর বলেছিলাম এক তলীয় ভেক্টর, আর কি বলেছিলাম? তার সাথে বলেছিলাম একক ভেক্টর, তার সাথে বলেছিলাম শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে আমরা বাংলায় আবার বলতে পারি অকার্যকর ভেক্টর বলা হয় অনেক সময়। অকার্যকর
বা নাল ভেক্টর, এই সমস্ত ভেক্টরগুলো আমরা আলোচনা করেছিলাম। আর আলোচনা করেছিলাম অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরটা আমরা আবার একটু পরে ডিসকাস করব। আরেকটু পড়ে নিয়ে ভেক্টর যোগ পড়ার পর ডিসকাস করব। তাই অবস্থান ভেক্টরটা আজকে মানে এখন আমরা আমাদের অবস্থান চেঞ্জ করছি, অবস্থান ভেক্টরটা পরে পড়ব। আজকে আমরা এই ভেক্টরগুলোকে আপাতত ডিসকাস করে নিই। সমান্তরাল ভেক্টর কাকে বলে? যাদের দিক একই। ভেক্টরের দিক একই, মান নিয়ে আমি কোনো কথা বলবো না। মান সমান হলো না হলো আমার যায় আসে না। দিক একই, মানে ধরে নাও এ এদিকে, এ এদিকে, এ এদিকে, এ এদিকে, এ এদিকে। এই যে ভেক্টর গুলো রয়েছে, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এটা যদি ডি ভেক্টর হয়, এটা যদি ই ভেক্টর হয়, তাহলে এ বি সি ডি ই এই সমস্ত ভেক্টরের দিক কিন্তু একই। দিক একই, তার মানে এরা হচ্ছে সমান্তরাল ভেক্টর। তাহলে বলো তো দেখি এদের মধ্যবর্তী কোণ কত? এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি হবে? কারণ সমান্তরাল তো। ধরে নাও এ একটা ভেক্টর, আর ধরে নাও এ একটা ভেক্টর, এদের দুজনের ইনিশিয়াল পয়েন্ট এটা। এবার যদি আমি মেলাতে চাই তাহলে তো দুজনের উপর দুজন পড়ে যাবে। পড়ে গেলে কি হবে? এখানে তোমার এ ভেক্টর পড়ে থাকবে, এ ভেক্টর, এইটা তোমার ধরে নাও বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ধরে নাও এখানে পড়ে আছে উপরে, আর বি ভেক্টর তার উপরে পড়ে যাবে। তাহলে এদের মধ্যে সব থেকে কম পরিমাণ কোণ কত তৈরি হলো? তাহলে এদের মধ্যে কোণ থিটা সমান 0 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে অ্যাঙ্গেল বিটুইন সমান্তরাল ভেক্টর এগুলো হচ্ছে কিন্তু 0 0 ডিগ্রি। এবার আমাকে বলো তো দেখি, সমান্তরাল ভেক্টর হলো, তারপরে হলো এক রেখীয় ভেক্টর। বলেন। হ্যাঁ হবে, হবে, অবশ্যই হবে। বিপরীত সমান্তরাল মানে উল্টো দিক। ধরো এক রেখীয় ভেক্টর, ইংরেজিতে এটাকে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। একরেখীয় ভেক্টর কাকে বলছে? বলছে যে সকল ভেক্টর সমূহকে আমরা একটি লাইনের উপর রাখতে পারবো। যে সকল ভেক্টরকে আমরা একটি সরল রেখায় নির্দেশ করতে পারবো। মানে কি? মানে ধরে নাও এ একটা ভেক্টর, 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 এদের নাম দিচ্ছি, এদের নাম পড়ছি। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। এবার বলো তো দেখি, আমি বলো তো দেখি এ বি সি ডি ই, এটা সিটা কেমন ও মনে হচ্ছে, এটা আবার নাম দিই সি ভেক্টর। এইগুলোর মধ্যে কোন কোন, যাকে জিজ্ঞেস করবো সে বলবে কোন কোন ভেক্টর গুলোকে আমরা একই রেখায় নির্দেশ করতে পারবো। লাস্ট ক্লাসে কে ছিলিস না সে বল। কে বলছো নাম? বলুন। সেটা হবে না। তোমরা প্রত্যেকে এগ্রি করছো? সবাই রাজি হচ্ছে তো? তার মানে আমরা এখানে এবার এবার তার সাথে আমি আরেকটু জুড়ে দিচ্ছি। বলো তো দেখি, এইটাকে এরকম দিলাম। এবার বলো তো দেখি, প্রিয়ন্তন বলো, এফটাকে কি আমি একই রেখায় রাখতে পারবো? ইয়েস, পারবো, পারবো। তাহলে আমার সমান্তরাল হলো বা বিপরীত সমান্তরাল হলো আমার কাছে অসুবিধে নেই। তাদেরকে আমরা একই রেখায় আনতে পারি। কারণ কি? আমাদের সেই কনসেপ্টটা যে আমরা ভেক্টরকে
মানে ও দিকে অপরিবর্তিত রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারি। তার মানে এখান থেকে ভেরি গুড। তার মানে এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে এই যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে আমরা কাকে ফেলতে পারি? ঝড়াম করে এ কে ফেলতে পারি, ঝড়াম করে বি কে ফেলতে পারি। আমরা এখানেই ডি কে ফেলতে পারি। তাহলে এ, বি এটা ডি, এটা এ। আমরা ফেলতে পারি এদিকে এফ কে। আমরা ফেলতে পারি এখানে, এখানে আমরা ফেলতে পারি ই কে। কিন্তু আমরা সি কে ফেলতে পারছি না। কারণ সি এরকম করে আছে। তাহলে সি হচ্ছে অড ম্যান। এ আউট হয়ে যাবে। এ হচ্ছে অড। তাহলে বাদ। তাহলে সি বাদে আমরা সমস্ত ভেক্টরকে কিন্তু একটা রেখায় নির্দেশ করতে পারবো, যে ক্ষেত্রে তারা হয় সমান্তরাল হবে, না হলে বিপরীত সমান্তরাল হবে। হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, না হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। তাহলে একরেখীয় ভেক্টর হতে গেলে শর্ত কি? শর্ত হচ্ছে ভেক্টর সমূহের মধ্যবর্তী কোণ, ভেক্টর সমূহের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, নতুবা 180 ডিগ্রি। ভেরি গুড। এবার এক তলীয় ভেক্টর, এক তলীয় ভেক্টর, ইংরেজিতে এটার নাম হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। এটা কাকে বলে? বলছে যে সকল ভেক্টরকে আমরা একটা তলে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে যে সকল ভেক্টরকে একটি তলে নির্দেশ করা যেতে পারে, একটি সমতলে নির্দেশ করা যেতে পারে। এবার আমাকে বলো তো দেখি, ধরে নাও এটা হচ্ছে আমার একটা তল। এই তলগুলো দেখতে খারাপ লাগবে কেন? তার কারণ হচ্ছে আমরা লিখছি 2D তে, আঁকছি 3D জিনিস। তার জন্য আমাদের একটু অসুবিধা হবে বুঝতে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়াই তল। তাহলে এটা কি তল? এক্স ওয়াই তল ধরে নিলাম। এবার ধরে নাও এখানে এই ভেক্টর, এই ভেক্টর, কথার কথা, এই ভেক্টর, এই ভেক্টর, এরকম ভেক্টর, এরকম ভেক্টর, আর ধরে নাও তার সাথে সাথে আছে এরকম ভেক্টর, এরকম ভেক্টর। এদের নাম নাম দিচ্ছি, নামগুলো শুনে নাও সব। এ, বি, সি, ডি, ডি দিলাম এটাকে ডি, ই, এফ, জি। এই যে অতগুলো ভেক্টর বললাম এ বি সি ডি এফ জি, এই ভেক্টরগুলোর মধ্যে কোন কোন ভেক্টরকে মনে হচ্ছে তোমার তলে রাখা যাবে? গেস। একদম তাই। ভালো করে দেখো, এ কে রাখা যাবে, বি কে রাখা যাবে, সি কে রাখা যাবে, এফ কে রাখা যাবে। ই এদিকে টেঁয়ারচা করে ঢুকছে, অ্যাঙ্গেল মেরেছে। আর ডি আর জি কে তো একদমই রাখা যাবে না, কারণ এরা লম্বভাবে তলকে ছেদ করেছে। তাহলে এখানে কে কে অড হয়ে গেল? ডি, ই, জি, এগুলো হচ্ছে অড। এগুলো বাদে, এগুলো বাদে সবগুলোকেই, সব ভেক্টরই একতলীয় ভেক্টর। এরপর ছিল আমাদের জিরো ভেক্টর, শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর। শূন্য ভেক্টর কি বলছে? যে শূন্য মানের ভেক্টরকে শূন্য ভেক্টর বলে। শূন্য মানের ভেক্টর, যার ক্ষেত্রে, যার ক্ষেত্রে প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই বিন্দু। প্রাথমিক বিন্দু
এবং অন্তিম বিন্দু, এই দুটো বিন্দু একই বিন্দু, একটাই বিন্দু। বলো তো দেখি, প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু যদি একটাই বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে মান কত হবে? মান হবে 0। বলো তো দিক কি হবে? দিক কিছুই কিছুই বোঝা যাবে না। ধরো এখানে আমি একটা পয়েন্ট এঁকেছি, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাচ্ছ, দিক কোন দিকে হবে? তুমি যেখানে বসে আছো সেখান থেকে বসেই থাকো, তাহলে তুমি কোন দিকে গেলে? জানি না আমি, কারণ 0 মান। তাহলে দিক হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট দিক। তাহলে একটা ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা মান আর একটা দিক। শূন্য ভেক্টরের কি আছে? মান নাই। আর ভেক্টরের ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকে, আর শূন্য ভেক্টরের ক্ষেত্রে দিক কি আছে? সেটাও অনির্দিষ্ট। তাহলে মান শূন্য, দিক অনির্দিষ্ট, এমন একটি ভেক্টরকে শূন্য ভেক্টর বলা হয়, বা একে বাংলায় আবার বলা হয় অকার্যকর ভেক্টর। অকার্যকর ভেক্টর বলা হয়। তাহলে এই যে ভেক্টর, অকার্যকর ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা জিরো ভেক্টর বলবো। এটাকে প্রকাশ কি করে করব? এটাকে প্রকাশ আমরা করব, শূন্য দিব, মাথায় তীর মারবো। শূন্য দিয়ে মাথায় তীর মারবো। এই শূন্য ভেক্টরের সাথে কোনো ভেক্টর যদি যোগ হয়, তাহলে কি কোনো চেঞ্জ হবে? দেখো তো, আমরা যদি জিজ্ঞেস করি শূন্য ভেক্টরের নিয়ম কি হবে, শূন্য ভেক্টরের বীজগণিত কি হবে, শূন্য ভেক্টরের বীজগণিত যদি আমরা বলি তাহলে কেমন হতে পারে? ধরে নাও এ ভেক্টর প্লাস শূন্য ভেক্টর সমান কত হওয়ার কথা? গেস করো। সবাই সবাই রাজি হচ্ছ? এ ভেক্টর। এবার ধরে নাও বি ভেক্টর মাইনাস শূন্য ভেক্টর করলে কি হবে? বি ভেক্টরই হবে। আর বলো তো দেখি, সি ভেক্টর গণিত ও ভেক্টর হলে কত হবে? ও ভেক্টর না, এটা শূন্য ভেক্টর। তাহলে এখানে শূন্য ভেক্টর হবে। আর মনে রাখবে ভেক্টরের কিন্তু গুণ দুই ধরনের হয়। ঠিক আছে, তার জন্য আর একটা গুণ লিখছি, ডি ভেক্টর। আর এরকম ডট বলে এটাকে। এই জিরো ভেক্টর করলে কত হবে? এটাও হবে শূন্য ভেক্টর। তা আমরা ভেক্টরে কিন্তু গুণ দুই ধরনের হয়। একটাকে বলা হয় ক্রস গুণন, একটাকে বলা হয় ডট গুণন। তাই গুণ কিন্তু দু রকম হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও শূন্য। আবার যদি তোমাকে বলে জিরো ভেক্টর বাই 5 সমান কত হবে? সেটাও শূন্য হবে। তাহলে দেখো একটা বীজগণিত করতে গেলে বলো। ইয়েস, আমরা গুণ তো এখনো করিনি। গুণ যখন করব তখন এর ভূত ভবিষ্যৎ পার্থক্য, এদের কোথা থেকে কে আসে না আসে, এদের কি তাৎপর্য, তার সমস্ত ডিটেলস আমরা নারী নক্ষত্র সব পড়ে নেব। জাস্ট এখানে যেহেতু আমরা বীজগণিতটা একটু টাচ করলাম, তাই তোমাদেরকে একটু হিন্ট দিলাম, তোমাদের মনে একটু কৌতূহল বাড়ালাম। গুণ কিন্তু একই রকম হয় না। আর এখানে কিন্তু এই ভেক্টরটা হবে না। সরি, কি করলাম? যাই হোক, এই যে আগের পাতায় যেটা আমরা লিখলাম, ডি ভেক্টর ডট ও ভেক্টর, এটা সমান জিরো হয়। এটা ভেক্টর হয় না, এটা স্কেলার হয়। ওটা ভুল করেছি, এটা আমি রেকটিফাই করে দেবো। ওকে, যেমন আমরা এটা লিখলাম সি ভেক্টর ক্রস ও ভেক্টর সমান হয় ও ভেক্টর, এটা ভেক্টর হয়। সেরকম ডট দিলে কিন্তু ভেক্টর হয় না। এটাকে সেই জন্য বলা হয় স্কেলার গুণন, তৈরি করে স্কেলার। আর এটাকে বলা হয় ভেক্টর গুণন। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো, খুব ডিটেলসে পড়বো, খুব ইজি, টাফ কিছু নয়। ওকে, এবার আমরা পড়ছি একক ভেক্টর। এই একক ভেক্টর পড়ে আজকে ক্লাস আমরা শেষ করব, কারণ 1 ঘন্টার বেশি পড়ানো যাবে না। আর যেহেতু তোমাদের আজকে তোমাদের হোমওয়ার্ক গুলো আমি করে দিতে পারলাম না, প্লাস হচ্ছে ভেক্টর যোগগুলো, যোগটা এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম না 1 ঘন্টায়, তার জন্য তোমাদের আমরা নেক্সট ক্লাস যদি শুক্রবার রাত্রে নিই, কারোর কোনো আপত্তি আছে? ওটা নিয়ে আলোচনা করবো লাস্টে। তার আগে আমরা লিখে দিই একক ভেক্টর, এটার নাম হচ্ছে ইউনিট ভেক্টর।
একক ভেক্টরের নাম মানে একক ভেক্টরের কথাটা কি? একক ভেক্টর বলছে যে একক মানের কোনো একটি ভেক্টরের দিকে একক মানের ভেক্টরকে একক ভেক্টর বলে। তো এ কি জিনিস? এটা এই জিনিস যে শূন্য ভেক্টর যেমন শূন্য বললাম, যেমন ভেক্টরের তো এক থাকা দরকার, নাহলে বীজগণিত করবো কি করে? কথাটা বুঝতে পারছো? তুমি বীজগণিতে যদি শূন্য বাদ দিয়ে দেয়, পারবে কোনোদিন বীজগণিত কমপ্লিট করতে? যদি এক বাদ দিয়ে দেয় তাহলে পারবে? তাই শূন্য ভেক্টর যেমন আছে তেমন এক ভেক্টরও আছে। তাহলে কি বলছে কি? এ কোনো একটি ভেক্টরের দিকে একক মানের ভেক্টরকে আমরা একক ভেক্টর বলি। তাহলে দেখো তো দেখি, এ যদি ভেক্টর হয়, ধরে নাও আমি বলছি এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এর মান কত? এর মান হচ্ছে শুধু এ, এটা হচ্ছে মান। তাহলে বলো তো দেখি, যখন মান হয় এ, তখন ভেক্টরটা কি হয়? এটা কি বোঝা গেল প্রত্যেককে? এ ভেক্টরের ক্ষেত্রে যখন মান হয় এ, তখন ভেক্টরটা কি হয়? তাহলে আমরা এখানে লিখতে পারি, যখন মান হয় এ, তখন ভেক্টরটি হয় এ ভেক্টর। তাহলে যখন মান হয় এক, এক মানই তো একক, একক মান মানে কি? এক মান, মান এক। তাহলে যখন মান এক, তখন ভেক্টরটি কি হবে? হবে না, হবে না, ঐকিক নিয়ম আমরা শিখেছি না শিখিনি? তাহলে এইটাই তো আমার ঐকিক নিয়মে একক ভেক্টর বেরোলো। কারণ দেখো, এই যে এ বা এ ভেক্টরটা বলছি, এ ভেক্টর বা এ বললাম, এর দিক কোন দিকে? এর দিক কোন দিকে? এর মান কত? বলো, এর দিক কোন দিকে? এ ভেক্টর বা একই দিকে মানে এর দিকে। কারণ এটা তো মান, মান মানে কি? ৫, ৪, ৬, ৭ এরকম কিছু একটা হবে। ২, ৩, তাকে ২ ভেবেলে। এই যে এ, যার তীর নেই তাকে ২ ভেবে নাও। তাহলে ২ যদি হয়, এটা যদি এ ভেক্টর হয়, এ বাই ২ কেমন হবে? এর হাফ হবে না? এর হাফ হবে না, হবে না? কি গো, বুঝতে পেরেছো? প্রত্যেকটা আওয়াজ দাও, বুঝতে পেরেছো কি পারোনি? তার মানে হচ্ছে যে এটা কোন দিকে? এটা হচ্ছে এ ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে। এর মান কত? এর মান হচ্ছে একক, একক মানের। তাহলে এইটাই তো আমার একক ভেক্টর। এই যে একক ভেক্টর, এটাই আমার আমার একক ভেক্টর। এখানে কি কোনো আপত্তি হলো কারোর? তোমরা আগের দিন অনেকেই বুঝেছো, মাথা দুলিয়েছো, তাদের কোনো আপত্তি আছে? প্রিয়ন্তন, তোমার আপত্তি আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে লিখব যে এ ভেক্টরের দিকে, এ ভেক্টরের দিকে একক ভেক্টর হলো, একক ভেক্টর হলো এ ভেক্টর বাই এ। এটাকে একটা নতুন নাম দেব, নতুন চেহারা আমরা দিয়েছি একক ভেক্টরের, সেটা হচ্ছে এ মাথায় টুপি। এ ক্যাপও বলতে পারি, বা আমরা বলতে পারি এন মাথায় টুপি। এটাকে উচ্চারণ করব কি করে? এটার উচ্চারণটা কি করে করব? এই উচ্চারণটা করব এ ক্যাপ। অনেকে বলে এ হ্যাট, হ্যাট মানেও টুপি, ক্যাপ মানেও টুপি। আর এটাকে উচ্চারণ কি করে করব? উচ্চারণ কি হবে? এর উচ্চারণটা হবে এন হ্যাট বা এন ক্যাপ। তাহলে যদি টুপি পরে নেয়, তার মান কত হবে?
যদি কোনো ভেক্টর টুপি পরে নেয় তার মান কত হবে? একক, এক, এক মান হবে। তার মানে n ক্যাপ সমান a ভেক্টর বাই a, বা বা আমরা এটাকে লিখতে পারি n ক্যাপ সমান a ভেক্টর বাই a ভেক্টরের মান। এটা মানেই তো a, সব সমান। মড a মানেই a, এটা হলো একক ভেক্টর। তাহলে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ডে আমরা স্টার্ট করব ভেক্টর যোগ। স্টার্ট করব এবং ভেক্টরের যোগ করব, এবং সেখানে আমরা পড়ছিলাম যে ভেক্টর যোগের ক্ষেত্রে কিছু সূত্র আছে। ত্রিভুজ সূত্র, এটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। তারপরে আছে সামান্তরিক সূত্র, তারপরে আছে বহুভুজ সূত্র। আমরা আগের দিন ত্রিভুজ সূত্রটা পুরোপুরি ম্যাথামেটিক্স পুরো আলোচনা করেছিলাম। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার থাকবে, তোমরা যেখানেই যারা ম্যাথামেটিক্স পড়ছো তাদের কাছে এই জিনিসটা ম্যাথ স্যারের কাছে করে নিও, বা আমি যদি টাইম পাই তাহলে করব। সেটা হচ্ছে সাইন বা কস 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত তোমরা কোন সব জানো? সাইন, কস, ট্যান, তারপরে ধরো কোসেক, সেক, কট, এই সমস্ত ভেক্টরের তোমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির অ্যাঙ্গেল তোমরা তো জানো। এ তো ক্লাস 10-এ ছিল। 0-তে হয় 0, কসের হয় 1, 30 ডিগ্রিতে কত হয়, 45 ডিগ্রিতে কত হয়, 60 ডিগ্রিতে কত হয়, এত ডিগ্রিতে কত হয়, এগুলো তোমাদের নোন। এটা ক্লাস 10-এ ছিল। তোমরা এই 90 ডিগ্রি থেকে 360 ডিগ্রির যে অ্যাঙ্গেল, যেমন ধরে নাও কস 120 ডিগ্রির মান কত, কস 150 ডিগ্রির মান কত, সাইন 270 ডিগ্রির মান কত, সাইন 240 ডিগ্রির মান কত, এই সমস্ত জিনিসগুলো একটু ম্যাথ স্যারের কাছে যদি করে নিতে পারো, স্যার বা ম্যাডামের কাছে করে নিতে পারো, তাহলে আমার সুবিধে হয়। আদারওয়াইজ আমি খানিকটা এগুলো আমার বোঝানোর জন্য সময় যাবে। তাহলে এবার যেটা ডিসকাস করছিলাম, নেক্সট ক্লাস ফ্রাইডে তোমাদের হবে সম্ভব? তাহলে আমি মোটামুটি তোমার ধরে নিচ্ছি যে ফ্রাইডে 9 to 9:30 PM, 9 PM আমি টাইম রাখছি। এটা এক্সট্রা ক্লাস, কিন্তু এটা এক্সট্রা ক্লাস কারণ আজকের ক্লাসটা আমার রিভিশনের কমপ্লিট হলো না, তার জন্য এক্সট্রা ক্লাস। ওকে, যেহেতু তোমাদের এখনো টিউশন সব শুরু হয়তো হয়নি, যদি না হয় তাহলে আমাকে জানিয়ে দিও। কারুর যদি না হয় একজনের, তাহলে আমি কিন্তু ক্লাস করাবো না, কারণ এটা এক্সট্রা ক্লাস। ওকে, ঠিক আছে, তাহলে রাখি, চলো টাটা, বাই।